স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। ব্যক্তি তার মেধা প্রয়োগ করে যা কিছু সৃজন করেন তাই মেধা সম্পদ। মেধাসত্ব রক্ষায় কপিরাইট আইন থাকলেও প্রয়োগ কতটা হচ্ছে তা নিয়ে আছে প্রশ্ন। এই সময় আজকে আলোচনা মেধাসত্বের সত্য মিথ্যা। কথা বলতে স্টুডিওতে আছেন আগামী প্রকাশনের প্রকাশক ওসমান গনি, বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইট জাফর চৌধুরী, আছেন কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার হামিদ আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কে এম তানজিবুল আলম আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। জনাব ওসমান গনি, আইন তো আছেই, কিন্তু মানুষের যে নকলের প্রবণতা যাকে আমরা কুম্ভিলক বৃত্তি বলি তা নিরাময় শুধু আইন যথেষ্ট বলে কি মনে হয় আপনার? আইনের বিশেষ কোনো সংশোধন বা পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন কিনা? না, আসলে যে কোনো আইনেরই প্রয়োজন রয়েছে, যেমন ঠিক সেই সাথে আমরা যারা এই কাজগুলির সাথে যুক্ত, মানে সরকার বলুন, আমাদের প্রকাশক এবং অন্যান্য বিভিন্ন সেক্টর যারা এই সাথে জড়িত রয়েছে, তারাও যেমন আমরা রয়েছি, পাশাপাশি আইনেরও খুব প্রয়োজন রয়েছে। এই কারণে বলবো যে মেধাসত্ব বিষয়টি খুবই মনে হয় যে খুবই অল্প পরিসরে কথাটা বলা হচ্ছে, কিন্তু এটার ব্যাপকতা, কিন্তু বিষয়টার ব্যাপকতা অনেক বেশি। কারণ একজনের তার সৃষ্টিকে প্রটেক্ট করা আমাদের দায়িত্ব রয়েছে। কারণ হলো একজন মানুষকে হত্যা করা আর একটি সৃষ্টিশীলতাকে হত্যা করার মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। কাজেই আমি বলবো যে আইন তো অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু আইনের সাথে সাথে আমাদেরও কিছু কাজ রয়েছে, সরকারের কিছু কাজ রয়েছে। যেমন ধরুন, আজকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, আমরা কি কাজটা করছি, আমরা কি কাজ করছি, সরকার কি কাজ করছে। আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে যে একটা তোলপাড় ঘটনা ঘটার কথা ছিল, সেই তোলপাড় তো আমরা করতে পারি। এমনি ওসমান ভাই, আপনি এই মুহূর্তে আইনটার কোনো পরিবর্তন চান? আপনার কাছে মনে হয় আইনটা কোনো ক্ষেত্রে আইনের প্রয়োগটা আমরা এই ক্ষেত্রে চাই যে এটা যেন মানে মোবাইল কোড এই বিষয়ে যেন মানে ভূমিকা রাখতে পারে। এই আইনের মধ্যে মোবাইল কোডের ইয়েটা নাই। সেটা যদি করা হয়, তাহলে সাথে সাথে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, তাহলে হয়তো বা এই আইনের প্রয়োগ আরো অনেক। অনুরোধ করবো যে এই বিষয়টি একটু নোট নিয়ে রেখে আপনি যখন পরে বলবেন একটু যেন একটু প্লিজ মনে রাখেন। আমরা একটু জনাব জাফর চৌধুরীর কাছে যাচ্ছি। জনাব জাফর চৌধুরী, আপনি রেজিস্ট্রার অফ কপিরাইট বাংলাদেশের, আপনি কতটা বিজি সময়, মানে কপিরাইটকে মেধাসত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষ আসলে বিষয়টাকে কত সিরিয়াসলি নিয়েছে? আমরা আইনটিকে দেখছি মানে অলমোস্ট সব বিষয়ে কপিরাইটের কাজ আছে, কিন্তু সেই হিসেবে আপনার অনেক কাজের পাহাড় জমে থাকার কথা, সেরকম জমে আছে কিনা? আমি ধন্যবাদ। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিলে আপনি এটা বুঝতে পারবেন আমি কতটা ব্যস্ত। বা যে সেটা হচ্ছে যে 1962-তে এই কপিরাইট অফিস এস্টাবলিশ হওয়ার পরে এই পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা কপিরাইট পেয়েছি 15,120। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে লাস্ট ইয়ার মানে 2016-এ অলরেডি কপিরাইট এর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে 15,124 শুধু লাস্ট ইয়ারে। আর এভারেজে আমি দেখেছি আমাদের এখানে কপিরাইটের জন্য প্রতি মাসে কখনোই এটা 50-এর বেশি ক্রস করে না আবেদন। 50-এর বেশি আবেদন ক্রস করে না? তাহলে বছরে আমার এখানে আবেদন আসছে প্রায় এই 600-র কম, মানে 600-র কাছাকাছি। ইন্টারেস্টিংলি 2016-এ মাত্র আবেদন পড়েছিল 621টি। এর মধ্যে লিটারেচার বা সাহিত্য যে কর্ম, এটাতে 239, শিল্পকর্ম যেটা আর্টিস্টিক ওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি সেটাতে 209, সফটওয়্যার 84টি, ওয়েবসাইট 25টি, সঙ্গীত রেকর্ড এটা হচ্ছে 64টি। এ হচ্ছে 621টি। তো এই জাফর ভাই, আমি আপনাকে একটু থামাই। ওসমান ভাই, আপনি কি গত বছর বা গত 10 বছরের মধ্যে কপিরাইটের জন্য কোনো কিছুর জন্য আবেদন করেছেন? অবশ্যই কপিরাইটের জন্য আপনি এই বছর আবেদনই করেনি, আমাদের কপিরাইট থেকে আমাদের সার্টিফিকেট নিয়েছি। এই বিষয়টা আপনার সবগুলি কাজের জন্য? সবগুলি কাজের জন্য না, কিছু কিছু কাজের জন্য। কত পার্সেন্টেজ কাজের জন্য? এটা ধরুন আমাদের 15% কাজের জন্য। 15% কেন? মানে 15%? না, এটার কারণটা হলো এই যে কপিরাইটের আমাদের কি প্রয়োজনীয়তা, এই বিষয়টাকে আমরা সচেতন করার আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, আমি অফিসকে আরো অ্যাক্টিভ হওয়ার। আমি একটু আপনার কাছে আসবো। হামিদ ভাই, আপনি একটু যদি বলেন যে মানে যেহেতু সংখ্যাটি এত কম,
মাত্র 600-র মতো সকল বিষয়ে আপনি কি কি কাজের জন্য কপিরাইটের জন্য আবেদন করেছেন? যদি না করে থাকেন তাহলে কেন করেন নাই? আমি বলবো যে সে 6 বছর আগে যে সিচুয়েশন ছিল, এখন যে সিচুয়েশন, এটাতে অ্যাওয়ারনেস অনেকটা বেড়েছে। আমি যদি আমাদের পার্সোনাল মিউজিক্যাল ওয়ার্কসের কথা বলি, সঙ্গীতের ক্ষেত্রে আমরা অধিকাংশ, অলমোস্ট আমি বলবো 90% গান আমরা কপিরাইট রেজিস্ট্রেশন করেছি। এবং আমার ইউনো দ্যাট বাম্বা যে সংগঠন আছে সেটার আমি সভাপতি। বাম্বা ম্যাক্সিমাম ব্যান্ডসই তাদের গান গুলো রেজিস্ট্রেশন করেছে। আর আমরা যদি একটু সোলো আর্টিস্টদের ক্ষেত্রে যাই, আলাউদ্দিন ভাইয়ের অলমোস্ট অল সংস রেজিস্টার্ড হয়েছে, আমার জানা মতে ফুয়াদ নাসের বাবু, এটসেট্রা এটসেট্রা। সুতরাং যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অধিকাংশ শিল্পীরা সচেতন হয়েছেন, তাদের এই মেধাসত্ত্বগুলো তারা কিন্তু কপিরাইট অফিসে যথাযথভাবে অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাদের আছে, আরও অনেকের আছে। হাউএভার দেয়ার আর সাম প্রবলেমস রিমেইনিং যেটা প্রিভিয়াসলি অ্যাকুমুলেটেড। সেখানে যেমন একটা কেস বলি তাহলে বুঝতে পারবেন। যেমন মেধাসত্ত্বে ক্লিয়ারলি বলা আছে যে যে সৃষ্টি করবে, আইনটা কিন্তু প্রধানত সঙ্গীতের ক্ষেত্রে হচ্ছে সুরকার এবং গীতিকার, অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য পারফর্মার্স রাইট হু আর দ্য সিঙ্গার্স অ্যান্ড এটসেট্রা। তো সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যেমন আমাদের ক্ষেত্রেই আমাদের কোনো এক সময় করা যেমন কোনো একটা রেকর্ড লেবেল, একই গান মানে একই অ্যালবাম সে ইতিপূর্বে রেজিস্টার করে নিয়ে গেছে, কিন্তু অ্যাজ আ ডিস্ট্রিবিউটর অ্যান্ড সেলার হিসেবে কোনোভাবেই সে সেই রেজিস্ট্রেশন করতে পারে না। এগুলো আমি বলছি যে আমাদের অ্যাকুমুলেটেড প্রবলেম। এইগুলোকে আমরা এখন আস্তে আস্তে অ্যাপিল করে করে এর মধ্যে বেশ কিছু হিয়ারিং হয়েছে এবং হিয়ারে বেশ কিছু সমাধানও হয়েছে, এবং আরও কিছু হিয়ারিং হবে বলে আমরা ডেফিনেটলি উই আর শিওর, বিকজ কপিরাইট বোর্ডের সামনে সব হিয়ারিংগুলো কপিরাইট অফিসেই আমরা করে থাকি। এবং আমি বলবো যে আগের থেকে এখন যেমন অ্যাওয়ারনেস বেড়েছে, অ্যাক্টিভিটি কপিরাইট অফিসের সাথে রিলেশনশিপ আমাদের অনেক ঘনিষ্ঠ হয়েছে। সো আপনি বলছেন যে যথেষ্ট পরিমাণে কপিরাইট করা হচ্ছে। আমি একটু বেরিয়েছি তানজিবুল আলমের কাছে যাচ্ছি যে আইনের ক্ষেত্রে তো আপনি একটু বলবেন যে আইনটি আমাদের জন্য যথেষ্ট কিনা সকলের মেধাসত্ব নিশ্চিত করার জন্য। কপিরাইটের গুরুত্ব সবাই আসলে বুঝতে পারছে কিনা যে মেধাসত্বের গুরুত্ব। আর 2-3 নাম্বার হচ্ছে যে আমার রেজিস্ট্রার সাহেবের কথা শুনে মনে হচ্ছে কিন্তু যে আমাদের কপিরাইট অনেক কম হচ্ছে, সেটির ব্যাপারে কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আজকে মেধাসত্ব দিবস, আমরা শুধুমাত্র কপিরাইট নিয়ে আলোচনা করছি, বাট আমি সবার মানে জ্ঞাতার্থে বলতে চাই মেধাসত্ব বলতে শুধুমাত্র কপিরাইট বোঝায় তা না। মেধাসত্বের আন্ডারে স্বীকৃত অনেক পুরনো কনসেপ্ট অনুযায়ী 4টা বিষয় আছে। কপিরাইট তো একটা গেল, ট্রেডমার্ক, প্যাটেন্ট আর ডিজাইন। এই 4টা হচ্ছে অনেক দিনের পুরনো স্বীকৃত মেধাসত্ব আইন। নতুন করে একটা 1989 থেকে একটা আসছে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইনের উপর একটা আলাদা মেধাসত্ব তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে মোটা দাগে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে দেখি। এর মধ্যে ব্যাপকভাবে যেটা ব্যবহৃত হয় এবং যেটা সবচেয়ে অ্যাবিউজ বেশি দেখা যায় সেটা হচ্ছে মূলত আপনার কপিরাইট এবং ট্রেডমার্কে, ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেডমার্কে অনেক ভায়োলেশন দেখা যায়, আর খুবই সফিস্টিকেটেড লেভেলে প্যাটেন্টের ভায়োলেশন দেখা যায়। আমরা কিছুদিন আগে দেখেছি আপনার আপেল এবং স্যামসাং নিজেদের মধ্যে মামলা করেছে একজন অপরের বিরুদ্ধে। এটা ছিল মূলত প্যাটেন্ট রাইট ভায়োলেশন নিয়ে। আর কপিরাইটের সবচেয়ে যে বিষয়টা ফেমাস থাকে সেটা হচ্ছে মূলত গান এবং আপনার ফিল্ম, এই দুটা নিয়ে। আর একটা হচ্ছে যে মাঝে যেটা বলছেন এই যে আপনার বইয়ের পাইরেসি নিয়ে। হ্যাঁ, তো পাইরেসির ক্ষেত্রে যাই বলেন না, কপিরাইটের ক্ষেত্রে বলেন, যেহেতু এটা ব্যাপকভাবে মানুষকে আপনার আকৃষ্ট করে এবং অ্যাক্টিভিটিদের সাথে সম্পৃক্ত, সেই জন্য আমরা মেধাসত্ব হিসেবে কপিরাইটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আসলে রেজিস্ট্রেশনটা কপিরাইটের এস্টাবলিশমেন্টের জন্য মোটেই প্রযোজ্য না। প্রযোজ্য না বলতে এটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি একটা কপিরাইট ওয়ার্ক যদি আপনি করেন, সেটা আপনার রেজিস্ট্রেশন না করলে যে আপনি এটার মালিক বলে স্বীকৃত হবে না তা না। কপিরাইট আইন অনুযায়ী দি মোমেন্ট ইউ হ্যাভ ক্রিয়েটেড সামথিং, যেটা কিনা আপনার মেধাসত্বের ডেফিনেশনের মধ্যে পড়ে, মেধাসত্বের ডেফিনেশনের মধ্যে কপিরাইট আইনের অধীনে আবার অনেকগুলো ভাগ আছে। যেমন ধরেন লিটারারি ওয়ার্ক, কবিতা, তারপর আপনার উপন্যাস, প্রবন্ধ, ইভেন আপনার গীতিকারের যে আপনার লিরিক্সটা, এগুলা আপনার সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃত। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সিনেমাটোগ্রাফির মধ্যে কিন্তু 8 ধরনের আপনার কপিরাইট ওয়ার্ক সম্পৃক্ত আছে।
তো সবগুলোকে ভাগ ভাগ করে আলাদা আলাদা আপনার এরকম ডিউরেশনও বলা আছে। তো মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সাহিত্যকর্মের সংখ্যাটাই সবচেয়ে বেশি, তারপরে আছে আপনার সঙ্গীতকেও এক ধরনের সাহিত্যকর্ম বলা হয় টিউনটা ছাড়া, আর ফিল্মটা হচ্ছে আরেকটা শাখা। প্রত্যেকটা শাখার ক্ষেত্রে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে একজন লোক কপিরাইট ওনার হয়ে যাবে যখনই সে ওই কাজটা সাহিত্যকর্মটা সৃজন করবে। সেটার জন্য আপনার রেজিস্ট্রেশনের দরকার নেই। রেজিস্ট্রেশনের দরকার কখন হয়? যখন দেখা যায় যে একই কর্ম দুইজনের দাবিদার হলো। একই কর্ম বললো একটা, আমরা অনেক সময় এটা দেখি যে টিউনের ক্ষেত্রে এই জিনিসটা হয় বেশি, সে দাবি করে যে এই টিউনটা আমার, আরেকজন দাবি করে এই টিউনটা আমার ছিল। যখন ডিসপিউট হয় তখন এই দুইজনের মধ্যে আগে যে রেজিস্ট্রেশনের জন্য গিয়েছে, নিবন্ধনের জন্য গিয়েছে, তারটাকে আইনগতভাবে স্বীকৃত কপিরাইট হিসেবে প্রায়োরিটি হিসেবে দেওয়া হবে। ওইটা হচ্ছে, তার মানে হচ্ছে রেজিস্ট্রেশনটা আসলে এক ধরনের মানে ডিসপিউট হলে আপনার রিজলভিং মেকানিক্স হিসেবে এভিডেন্সিয়াল ভ্যালু থাকে, এর বেশি কিছু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নাই। কিন্তু তারপরেও আমরা কেন বলি বিষয়টাকে রেজিস্ট্রেশন করার জন্য, সেটা হচ্ছে এটা একটা আপনার মেন্টাল ইফেক্ট হয়। মেন্টাল ইফেক্ট বলতে এটা, যিনি রেজিস্ট্রেশনটা করাচ্ছেন তার কপিরাইট ওয়ার্কটা, তার মধ্যে একটা সচেতনতা কাজ করে। আপনি দেখবেন যারা আপনার সাহিত্যিক মানুষ আছেন তাদের মধ্যে আপনার কপিরাইট কি প্রোটেক্ট করলাম না করলাম তার চেয়ে বেশি চিন্তা থাকে যে আমার যে একটা সৃষ্টি করছি সেটা আমি মানুষের কাছে পৌঁছাতে পারছি কিনা। তার মধ্যে আসলে মানে আপনার আর্থিক লাভ হওয়ার জন্য স্বীকৃতি আসলে অফিশিয়ালি তো ওইটাই মূলত থাকে। এবং ওই কারণে বলা হয়েছে যে কপিরাইটের ক্ষেত্রেও কিন্তু অথরের যিনি আছেন তার একটা মোরাল রাইট আছে টু বি অ্যাকচুয়ালি রিকগনাইজ এজ দ্য অথর। অনেক সময় দেখা যায় একজন যিনি লেখক আছেন তিনি কিন্তু তার কপিরাইট সত্যটা আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারেন, কিন্তু বিক্রি করে দেওয়ার পরে যিনি কিনছেন তিনি কিন্তু কপিরাইটের মালিক হলেন, কিন্তু লেখাটার সত্য মালিকানা কিন্তু তার কাছে রয়ে গেল। তার মানে হচ্ছে কপিরাইট হচ্ছে আসলে একটা আপনার কমার্শিয়াল এক্সপ্লয়টেশন রাইটের মতো, যেটা আইনগতভাবে স্বীকৃতি দেয় যে যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র এটার কপি করতে পারবেন, আর কেউ পারবেন না, আর কেউ করতে পারবে না। জনাব জাফর আল চৌধুরী, আপনি বলছিলেন কিছু পরিসংখ্যান দিয়ে যে আসলে এতে অনেকে উৎসাহ পাচ্ছেন না, এই বিষয়ে কি আমরা আপনার কাছ থেকে এটি জানতে পারি যে আপনি কি চান যে আরো অনেক মানুষ বা আরো অনেক শিল্পী, আরো অনেক সৃজনশীল লোক এটি কপিরাইট করুক, এগিয়ে আসুক, সেটি কি আপনি চান? অবশ্যই, মানে কিন্তু সেটা তো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা না থাকুক, এটার যে প্রয়োজনটা উপকারটা কি আর কি, মানে উপকারটা হচ্ছে ধরুন আপনার এটাকে প্রপার্টি বলা হয়েছে, তাহলে ল্যান্ড প্রপার্টি হলে আপনি ইট ইজ টু বি রেকর্ডেড, সরকারিভাবে এই পদ্ধতি আছে, আপনি এটা মিউটেশন না করলে আপনার কাছে এই প্রপার্টির রাইটটা আসবে না। যেহেতু এটা প্রপার্টি, এটার জন্য যদি ম্যান্ডেটরি নাও করা হয়, আমার এই রাইটটাকে স্টাবলিশ করার জন্য হলেও আমার এখানে রেজিস্ট্রেশন আসা উচিত, এতে লাভ আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে একটা ইউনিভার্সিটি আমাদের এখানকার, আমি নামটা বলছি না, ইউনিভার্সিটির উনি আমাকে ফোন করলেন যে ওনার প্রায় 50 থেকে 60টা আপনার পাবলিকেশন আছে, এই পাবলিকেশনগুলো উনি কপিরাইট করাতে চান। তো আমি কারণটা জানতে চাইলাম, তখন বলল একটা ব্রিটিশ ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন দরকার, এবং এই কারণে, তাহলে এটার সাথে এটার সম্পর্ক কি? সম্পর্ক হলো এই কারণে, কারণ ব্রিটিশ ওই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনটা পেতে হলে ওনাকে ওই পাবলিকেশনের কপিরাইটটা করাতে হবে। আপনি যদি ইউটিউবে, এখন অনেকে আমি ভাই জানেন যে এখন যদি আপনি ইউটিউবের মাধ্যমে যদি গান আপলোড করতে চান এবং ওখান থেকে যদি আপনি রয়্যালটি পেতে চান, দিস ইজ ম্যান্ডেটরি ফর দ্য কপিরাইট রেজিস্ট্রেশন। ওকে, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা একটু হামিন ভাইয়ের কাছে ফিরতে চাই। যে হামিন ভাই, একটা বড় তর্ক ছিল এরকম করে যে ফোন কোম্পানিগুলি যে মিউজিক টিউনগুলি ব্যবহার করছে সেগুলি আপনারা কার থেকে, আপনারা শিল্পীরা তার থেকে টাকা পাচ্ছেন কিনা এবং সেইটার সুরা হচ্ছে কিনা। আমরা সিমিলার প্রশ্ন আসলে ওসমান গনি ভাইয়ের কাছে একটু জানতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম। আজকে বাংলাদেশের সত্যি মেধা সত্য নিয়ে যে একটি বড় তর্ক ছিল হামিন ভাই, সেটি অনেকটা এরকম ছিল যে আব্দুল জব্বারের ওরে নীল দরিয়া গানটি, যেটা আব্দুল জব্বার গেয়ে অনেক, সেটির জন্য আসলে ফোন কোম্পানিগুলি যদি রয়্যালিটি দিতে চান সেটি কাকে দিবেন? আব্দুল জব্বারকে, সুরকারকে, গীতিকারকে, সবাইকে? সেটি আপনি কি মনে করেন? আমরা চারজনের কাছে এটি আসলে জানতে চাই। ওয়ার্ল্ড ওয়াইড মেধা সত্ত্ব আইনে ক্লিয়ারলি বলা আছে, গানের ক্ষেত্রে আপনার সুরকার, ফার্স্ট রাইট হোল্ডার এন্ড
সেকেন্ড রাইট হোল্ডার না, ইকুয়াল রাইট হোল্ডার ইজ গীতিকার। ওকে, এবং তারপরে হচ্ছে পারফর্মিং রাইটস। পারফর্মিং রাইটস এখানে আব্দুল জব্বার সাহেবের এই গানের কথা যেহেতু বললেন, জব্বার ভাই কিন্তু অ্যাজ আ পারফর্মার্স রাইট হিসাবে ওনার রাইট ক্লেম করতে পারেন, বাট যিনি সুর করেছেন এবং যিনি গানটা লিখেছেন তারা হচ্ছে দ্য ফার্স্ট রাইট ওনার্স অফ দ্য সং। আচ্ছা, সো জি। যদি টেলকো পে করতে চায় কাউকে, দে উইল হ্যাভ টু ডিটারমিন নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমাদের এখন, সেটা হচ্ছে কি প্রপোর্শনে পে করবে ওকে, এবং কাকে কত। সো আমাদের কোয়েশ্চেন এটাতে এসে দাঁড়াতে পারে যে হ্যাভ উই ডিটারমিন্ড ইন আ রেগুলেটেড সিস্টেম যে এনি সং যেটা কিনা কি বলা কমার্শিয়াল ইউজ করা হবে সেটার রয়্যালটি পে হবে এই প্রপোর্শনে। এই প্রপোর্শনটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অলরেডি ফিক্সড। অল উই হ্যাভ টু ডু ইজ ইদার ফলো দ্যাট অর আমাদের নিজেদের একটা, এটা শুরু হয়েছে কিনা আমাদের দেশে? আমাদের দেশে যেটা সবচেয়ে ভালো খবর হচ্ছে যে ফার্স্ট সোসাইটি ইন বাংলাদেশ, আমাদের আইনে যেটা আছে প্রত্যেক ক্ষেত্রে একটা সোসাইটি গঠিত হবে। ওকে, যেমন টেলিভিশনসের ক্ষেত্রে ব্রডকাস্টিং সোসাইটি, রেকর্ড লেভেলসের ক্ষেত্রে হচ্ছে ফোনোগ্রাফিক সোসাইটি। সো আর্টিস্টদের ক্ষেত্রে যে আর্টিস্টদের যে সোসাইটিটা গঠন করার আমরা উদ্যোগটা 6 বছর আগে নিয়েছিলাম, সেইটা থ্যাঙ্কস টু দ্য মিনিস্ট্রি অফ কালচার, এর নূর ভাইকে থ্যাঙ্কস দিতে হয় যে উনি এটা খুব পজিটিভলি দেখে উই হ্যাভ গট দ্যাট সোসাইটি, যেটার নাম হচ্ছে BLCPS, বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার্স অ্যান্ড পারফর্মার সোসাইটি। ওকে, এখন এই সোসাইটিগুলো ওয়াইপোর সাথে কাজ করে এই ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করে ইন ইচ অফ দ্য কান্ট্রিজ। ওকে, বেসিস তানজিমুল হক, আমরা এটা নিয়ে যে ডিসপিউটগুলি হচ্ছে, আদালত পর্যন্ত গড়াচ্ছে জিনিসগুলি অনেক ক্ষেত্রে, সেটির ক্ষেত্রে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি হামিম ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই অরিনীল দরিয়ার বিষয়টা নিয়ে। আসলে আমরা একটা জিনিস স্বীকার করি, এটা মেধাসত্ব, এটা একটা সম্পত্তি, মেধাসত্ব। তো এই সম্পত্তি আমরা যেরকম জমি বিক্রি করতে পারি, এরকম সম্পত্তি কিন্তু বিক্রি করা যায়। তো এটা এই গানের ক্ষেত্রে দুটো স্টোরি আছে। একটা হচ্ছে যে রেকর্ড কোম্পানি যেগুলো বলে, ওরা বলে যখন আমরা গানটা অ্যারেঞ্জমেন্টটা করি তখন সুরকার এবং গীতিকারের কাছ থেকে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে নিই। তার মানে হচ্ছে যে সুরকার এবং গীতিকার তার সুরটা একদম সারা জীবনের জন্য বিক্রি করে নিয়েছে। অন্যান্য ক্ষেত্রে দলিল করে আপনার যেরকম বিক্রি করা হয়, এখানে যেহেতু কপিরাইটটা হচ্ছে আপনার টেনজিবল কিছু না, সেটা একটা রাইট, লিগ্যাল রাইট, সেটা অ্যাসাইনমেন্ট হয়। তো অ্যাসাইনমেন্টের কিন্তু আবার কপিরাইট আইনে স্বীকৃতি আছে যে আপনি অ্যাসাইনমেন্ট করলে পরে আমি সুরকার হয়ে আমি এই সুরটা আমি বিক্রি করে দিলাম, তাহলে যে রেকর্ড কোম্পানি এই সুরটা অ্যাসাইনমেন্টটা নিল তারপর থেকে এক্সপ্লয়টেশন রাইটটা তার হয়ে যায়। তো এখন আমাদেরকে দেখতে হবে আসলে এরকম কোনো মানে অল ফর্মুলা অ্যাপ্লাই করা যায় সেরকম কোনো ইয়া নাই। যেটা দেখতে হবে স্পেসিফিক সুরটা, যখন সুরটা তৈরি করা তিনি সুরকার এটা অ্যাসাইন করেছিলেন কি করেন নাই। যদি অ্যাসাইনমেন্ট করে থাকেন তাহলে কিন্তু উনি পরবর্তীতে রয়্যালটি পাবেন না। কিন্তু যদি অ্যাসাইনমেন্ট না করে উনি শুধু লাইসেন্স দিয়ে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র ওই একটা রেকর্ডিং এর জন্য ওই কোম্পানিকে দেওয়া হচ্ছে, পরবর্তীতে ব্যবহার হলে। এই যে টেলকোগুলি শিল্পীদের টাকা দেওয়া না দেওয়া নিয়ে যে কথা, সেইটার ওইটা একটা ইয়া বলি, সেটা হচ্ছে পরিস্থিতি এটা যে প্ল্যাটফর্মে কাজটা করে, কিন্তু টেলকো কোম্পানিগুলো কিন্তু সরাসরি আপনার গানগুলা সার্ভিসগুলো প্রোভাইড করে না, ওদেরকে একটা ভ্যাস বলা হয়, ভ্যালু এডেড সার্ভিস যারা আছে তাদের কাছ থেকে ওরা ওই সার্ভিসটা নেয়। তো আমি কয়েকটা এরকম এগ্রিমেন্ট নেগোশিয়েট করেছি এবং দেখেছি টেলকো কোম্পানিগুলো যখন একজন বাসকে তার প্ল্যাটফর্মটা ব্যবহার করে, টেলকো কোম্পানির প্ল্যাটফর্মটা ব্যবহার করে গানের টিউন বিক্রি করার জন্য পারমিশন দেয়, ওরা রেভিনিউ শেয়ারিং এ যায়। তখন একটা কন্ডিশন থাকে, যিনি এই গানগুলো অফার করছেন তার কাছ থেকে একটা ওয়ারেন্টি নেওয়া হয় যে তিনি এমন কোনো প্রোডাক্ট, এমন কোনো গান বিক্রি করছেন না যেটা ইন ভায়োলেশন অফ কপিরাইট। তখন আপনি যদি ধরেন হামিম ভাই যদি তার গান অবৈধভাবে বিক্রির জন্য আপনার টেলিফোন কোম্পানিকে ধরে, তাহলে টেলিফোন কোম্পানি বলবে যে আমি তো আপনার গান বিক্রি করি না, আপনার গান আমি অমুক অমুক আমার কাছে বিক্রি করেছে, হি ইজ দ্য ওয়ান যে কিনা আপনার ভায়োলেট করেছে। তখন ওনাকে ওরা দেখিয়ে দেবে আপনি প্লিজ কাইন্ডলি বাস অপারেটরের কাছে যান। তো বাস এই শর্ত দিয়েছে যে আমি কোনো কপিরাইট ভায়োলেটেড কোনো আপনার গান এখানে বিক্রি করছি না। তখন বাসওয়ালারা যেটা করে সেটা হচ্ছে ওরা রেকর্ড কোম্পানিগুলোকে সামান্য নামমাত্র টাকা দিয়ে আপনার ইয়াটা নেয়। এখন রেকর্ড কোম্পানিগুলোর দাবি হচ্ছে যে আমরা তো রেকর্ড করে ফেলেছি, সুতরাং এটা মালিক আমি। তখন মাঝখানে শিল্পীরা বঞ্চিত। হামিদ ভাই আমাকে একটু অ্যাড করতে হবে এখানে। আমি শুনলাম এটা, তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হি ইজ রাইট যে অধিকাংশ ক্ষেত্রে এটা যখন পাইরেটেড একটা সিচুয়েশন ছিল, বিগ ডিল সিচুয়েশন ছিল, তখন কিন্তু এই ভ্যাসের মাধ্যমে এই গানগুলো বিভিন্নভাবে
কোম্পানিতে कैसे এবং এই যে কথাটা বললেন যে ডকুমেন্টটা রাইট হোল্ডিংটাকে সিকিউর করে এটা তারা নিজেরা যেমন এনওসি একটা জিনিস ব্যবহার হয় খুব ফ্রিকুয়েন্টলি উইচ ইন দ্য কোর্ট অফ ল আই ডোন্ট নো হোয়াট ভ্যালিউ ইট হ্যাজ বিকজ এই যে কথাটা আগে প্রথমে আমরা যে কথাটা বললাম যে সত্য তো মেধা সত্যটা তো আমি যখন সৃষ্টি করছি তখন আমার ন্যাচারালি হয়ে গেছে বাট আমি ডকুমেন্টেশন কেন করছি আমি ডকুমেন্টেশন করছি কিন্তু এসব ক্ষেত্রে সো দ্যাট দেয়ার ইজ নো ডিসপিউট এটার ব্যাপারে কিন্তু দেখা গেছে যে ভ্যাসরা ওই ডকুমেন্টটাকে না প্রোভাইড করে নিজেদের মতো একটা বানিয়ে একটা ডকুমেন্ট দিয়ে তাদেরকে দিয়েছে এবং লাস্ট আমি একটু বলে নিই অ্যাকচুয়ালি যে প্ল্যাটফর্ম থেকে কমার্শিয়াল অ্যাক্টিভিটিটা হচ্ছে কোনো অবস্থাতেই টেলকম তার রেসপন্সিবিলিটি বিকজ সে যেহেতু অপারেট করছে তার প্ল্যাটফর্ম থেকে সো প্রোভাইডেড হলে তাকে এনশোর করতে হবে দ্যাট দ্য সং ইজ কমপ্লিটলি ক্লিন প্রোভাইডেড বাই দ্য ভ্যাস আমি হামিদ ভাইয়ের সাথে একমত এই বিষয়ে ব্যারিস্টার তাজিমের বক্তব্য শুনবো আমি একটু রেজিস্টার জাফর চৌধুরী আছেন আমাদের সাথে এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন জি প্রথম কথা হচ্ছে যে ওরে নীল দরিয়া এই যে কোনো ছবির ক্ষেত্রে ফিল্মের ক্ষেত্রে এটার স্বত্বাধিকারী হচ্ছেন প্রোডিউসার এখানে আবার আরেকজন প্রোডিউসার একটা ফিল্মে 8টা লেয়ার অফ কপিরাইট ওয়ার্ক থাকে তো সেজন্য এখানে ওরে নীল দরিয়ার যদি কোনো মালিকানা বা ওনারশিপ বা রয়্যালিটি পেতে হয় তাহলে ডেফিনেটলি ইট শুড বি গো টু দ্য প্রোডিউসার ওকে আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে আমি ওই রয়্যালিটির ব্যাপারে মোবাইল অপারেটরদের ব্যাপারে একটা সবাই ওনারাই ওনাদের সিএমের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং 14 মার্চে আমাদের এই যে নো 2016 ওকে একটা সভা হয় মাননীয় প্রতিমন্ত্রী ডাকো টেলিযোগাযোগ ওখানে একটা সিদ্ধান্ত হয়েছিল সিদ্ধান্তগুলো খুব চমৎকার এখানে বলেছে 4টা সিদ্ধান্তের মধ্যে আমি 2টো পড়ব সেটা হচ্ছে যে মিউজিক সংশ্লিষ্ট সকল কপিরাইট রেজিস্ট্রেশনের দলিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যাচাইপূর্বক প্রত্যয়ন করবে আচ্ছা সেকেন্ড বিটিআরসি মিউজিক কন্টেন্ট বিষয়ক সেবা ও টেরিফ অনুমোদনের ক্ষেত্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রত্যয়ন বাধ্যতামূলক মর্মে আদেশ জারি করবে থার্ডটাও হয়তো পড়া উচিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রত্যয়ন ব্যতি রেখে কোনো মোবাইল অপারেটর মিউজিক কন্টেন্ট তাদের সার্ভারে রাখবে না থার্ড পার্টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদনের ক্ষেত্রেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্যয়ন বাধ্যতামূলক করতে হবে আনফরচুনেটলি এইটা এখনো পর্যন্ত ডকুমেন্টাল বা কোনো কিছু হিসেবে জারি হয়নি আচ্ছা এই কারণে মানে কোনো পরিপত্র জারি হয়নি বাট ডিসিশন ওয়াজ টেকেন বাই হুম বাই স্টেট মিনিস্টার আচ্ছা মানে উনার উপস্থিতিতে একটা ডিসিশন নেওয়া হয়েছিল আমি ওই মিটিং এ ছিলাম এটা খুব একটা এফেক্টিভ মিটিং হয়েছিল উনি বুঝেছিলেন সমস্যা ডিসিশন নেওয়া হয়েছে কিন্তু কোনো পরিপত্র জারি হয় না কোনো মানে নির্বাচন এবং লাস্ট একটা কথা আমি বলছি প্রয়োগের ব্যাপারটা একটা কথা জাস্ট যে লাস্ট যে ডিসিশনটা যে মোবাইল ফোনে ব্যবহৃত রিংটোন ভ্যালু এডেড সার্ভিস মিউজিক কন্টেন্টের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের আওতায় শিল্পীগণ যাতে যথাযথ হিস্সা পান তা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ওকে মানে এটা পরিষ্কার যে এটার মধ্যে আসলে সিদ্ধান্ত হয়েছিল কিন্তু সেটি বাস্তবায়ন হয় না আমরা এই সম্পর্কে আরেকটু শুনবো আমরা ওসমান ভাইয়ের কাছে একটু শুনতে চাই আমাদের দর্শকরা প্রশ্ন করছেন অনেক সময় আমরা দেখি যে নামি দামি লেখকের মানে মেধাসত্ব অস্বীকার করে নকল বই বাজারে আসে সেই ক্ষেত্রে আপনারা কি করছেন সেটা কপিরাইট কোন রকম আপনাদের সুবিধা দিতে পারে কিনা আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে ফিরলাম আজকের বাংলাদেশে ওসমান গনি ভাই আমাদের দর্শকরা জানতে চাইছেন যে অনেক ভালো লেখকের ভালো বই যে এখন নীলক্ষেত সহ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে পাইরেটেড কপি সেটি আপনারা কিভাবে দেখছেন আসলে বিষয়টা আগে কি ছিল যে আমাদের বিদেশি বইগুলি আমাদের এখানে নকল হইতো এবং এটার বড় ক্ষেত্র নীলক্ষেত এমন কোন বই নাই যেটা 50 কপি বিক্রি হবে এটা পাওয়া যেত এখন সেই নকল করতে করতে তারা কিন্তু দেশীয় বইয়ে চলে আসছে আপনি জানেন বাংলাদেশের বিভিন্ন বইও এই নীলক্ষেতে আপনি পাবেন তো এইটার পরিপ্রেক্ষিতে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে কপিরাইট অফিসের কাজ কিন্তু শুধু রেজিস্ট্রেশন করা নয় কারণ এটা রেজিস্ট্রেশন আমাদের বেস্টার সাহেব বলেছেন যে সবকিছু রেজিস্ট্রেশন করতে হবে একজন লেখকের লেখার তার কর্মটাকে রেজিস্ট্রেশন করতে হবে এটা নয় কিন্তু প্রটেক্ট করতে হবে কপিরাইট অফিসকে সেই কপিরাইট এই যে এইটা সুরক্ষা করার জন্য সরকার একটি টাস্ক ফোর্স করেছে এটা কপিরাইট টাস্ক ফোর্স নামে পরিচিত এটা আমি এইটার মেম্বার এবং
আমরা যখন মঞ্জুরুর রহমান সাহেবের নামটা বলতে হয়, কারণ তিনি যখন রেজিস্ট্রার ছিলেন তখন অনেকগুলি উদ্যম নিয়েছেন এবং অনেক সাহসী, এত সাহসী যে এক জায়গায় আমরা কোটি টাকার বই পেয়েছি এবং এটা জব্দ করা হয়েছে। তো এটার রেজাল্টটা কি? আপনার যখন কোর্টে যাচ্ছে, কোর্টে এটা ঠিক মতো বিচার পাওয়া যাচ্ছে না, এটা ছেড়ে দেওয়া হচ্ছে। আপনি যখন থানায় যাচ্ছে, যখন মামলা নিবে, সেই মামলার জন্য তারা প্রয়োজনীয় আইন খুঁজে পাচ্ছে না। আমরা একদিন আমাদের অন্য প্রকাশের একটি বই একটি থানায় আমরা হাজির করলাম, কিন্তু তারা একটা মামলা নিতে নিতে বহু সময় পার করে দিল। এই মামলাগুলি থেকেও কিন্তু আমরা মানে যতটুকু সাপোর্ট পাওয়া দরকার আমরা পাচ্ছি না। আর দেখুন যে আজকাল শুধু তাই নয়, আমাদের এই যে সৃষ্টিশীল বই, সৃজনশীল বই, সেই বইগুলো বিদেশি বই বাদ দেন, দেশীয় বইও আপনি নেটে পাবেন না এরকম কোনো বই নাই বা বই নাই। যেই বইগুলি প্রাইভেটলি নেটে দিয়ে দিচ্ছে, হ্যাঁ নেটে স্ক্যান করে দিয়ে দিচ্ছে, এটার কোনো অন্য ভার্সন দরকার নেই। সেইখানে আমি বলবো যে কপিরাইট অফিসকে আরো বেশি একটি ভূমিকা নিতে হবে। তিনি নতুন আসছেন এবং উদ্যমী, এবং আমরা আশা করব যে এই টাস্ক ফোর্সকে মানে অ্যাক্টিভ করার জন্য এবং জরুরি ভিত্তিতে এই বিভিন্ন কাজগুলি সাহসিকতার সাথে করার জন্য। অনেকেই সাহসিকতার শব্দটি এই জন্য আমরা ব্যবহার করছি যে অনেকে সাহস করে নীলক্ষেতে যেতে চায় না, যে ওইখানে গেলে বোধহয় আমাদের কোনো সমস্যা হবে, ইউনিভার্সিটির কাছে, কিন্তু সাহস করে গেলেই কিন্তু হয়ে যায়। এবং আমরা এই কাজগুলি করেছি এবং প্রচুর বই, বিদেশি ডিকশনারি থেকে আরম্ভ করে দেশীয় বই, অনেক বই আমরা উদ্ধার করেছি। সেই ক্ষেত্রে আমাদের এই কপিরাইট টাস্ক ফোর্সের কার্যকারিতা আমরা অবিলম্বে এটা দেখতে চাই। এবং এই যে এই কাজটা একটি বড় খুব খারাপ কাজ, অর্থাৎ এই খারাপ হিসেবে চিহ্নিত আমি করতে চাই যে একটা পাইরেসি করা, এটা যে একজন মানুষকে হত্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাকে তুলে ধরার জন্য কপিরাইট অফিসের আরো ভালো ভূমিকা রাখা দরকার। সারা বছর, আজকের দিনে নয়, এটা সারা বছর এটা নিয়ে কাজ করা প্রয়োজন। কিন্তু এই ক্ষেত্রে একটি মানে প্রশ্ন চলে আসে, জাফর ভাইকে দিয়ে এসে প্রশ্ন করতে চাই, বিরতির পরে ফিরে এসে তানজিব ভাই এবং হামিন ভাই থেকে, সেটা হচ্ছে যে ক্যাসেট বা সিডির যুগ থেকে আমরা অনেকটাই সরে এসেছি, ইউটিউবে গানের পাশাপাশি ভিডিও চিত্র আপলোড করা হচ্ছে। যে কোনো এই সময় কি আসলে কপিরাইট আইন সেভাবে আর কার্যকর হয়ে থাকতে পারবে? কি মনে হয় আপনার জাফর ভাই? অবশ্যই পারবে, যদি এটাকে আমরা যুগোপযোগী করতে পারি। জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি। আমি যদি এখানে কোনো অবৈধ ইললিগ্যাল ওয়েবসাইট ওপেন করি, আমরা কি এটা বন্ধ করতে পারি না? পারি। তাহলে আমি যদি আমার কোনো গান আপলোড করলাম, যে কোনো ইউটিউবে হোক, আইটিউনে হোক, যে কোনো ডিজিটাল মিডিয়ায় করলাম, যিনি পারফরমেন্স রাইট যার আছে বা কপিরাইট যার আছে, উনি কমপ্লেন করলে এটা যদি আমরা দেখি যে না, ওনার এই অভিযোগটা সঠিক, তাহলে আমরা বিটিআরসিকে বলতে পারি যে এটা ইললিগ্যাল, এই ডিজিটাল মিডিয়ায় যেটা আপলোড করা হয়েছে, ইট শুড বি স্টপড। এটা আমরা করতে পারি। আনফরচুনেটলি এটা এখনো আমাদেরকে কপিরাইট আইনে ওই বিষয়টা ইনক্লুড করা হয়নি। কিন্তু আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা খুব শীঘ্রই এই কপিরাইট আইনটাকে এটা আপডেট, কিন্তু সেটি আপনি বলছেন বটে, দেখেন আপনি খোদ সংস্কৃতি মন্ত্রী কি বলছেন, আমি তাকে কোট করছি, আজকাল টিভি রেডিওতে আমার আবৃত্তির খণ্ডাংশ নিয়ে বাজিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমি নিজেই জানি না, সবাই ভাবছে দিয়েছে তো দিয়েছেই, কি আর করব, আমাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে মানসিকতার সমস্যা। আমরা একটু হামিদ ভাইয়ের কাছে যেতে চাই। হামিদ ভাই, আপনি কি মনে করেন? আপনি বলছিলেন একটি পেন ড্রাইভে করে বাংলাদেশের সকল জনপ্রিয় গান দিয়ে দেওয়া হচ্ছে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে সারা বাংলাদেশে, সেটি হচ্ছেও। সেই ক্ষেত্রে আসলে কপিরাইট সংরক্ষণ কতটা সম্ভব বা কতটা বাস্তবতা? সম্ভব, কারণ পৃথিবীতে তো হচ্ছে। হ্যাঁ, কপিরাইট, পাইরেসি ইজ আ প্রবলেম, কিন্তু ওয়ার্ল্ডে কি মিউজিক ইন্ডাস্ট্রি নাই? পাবলিশিং ইন্ডাস্ট্রি কি নাই? এক্ষেত্রে আপনি ব্যর্থতাটা কার বলে মনে করেন? আমার মনে হয় আমাদের আইন, আপনার বাঁ পাশে যিনি বসে আছেন, না আমি কারোর দিক পয়েন্ট আউট করবো না, বাট আমি বলতে চাই যে সেটা হচ্ছে আমাদের আইন কিন্তু খুব ভালো এবং যথাযথ আইন আছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করব এটা নিয়ে ভাবা দরকার। প্রয়োগটা সত্যি দরকার, কারণ আমরা যদি জায়গা মতো হিট এবং টাইমলি যদি আমরা, এই যে উনি যেটা বললেন, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেই, খুব প্রুডেন্টলি উনি যেটা বললেন যে একটা ইলিগাল সাইট, একে কেন আমি নামাতে পারবো না? আমরা যদি যে কোনো একটা সময় একটা সাইটকে আমরা বন্ধ করে দিতে পারি, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময়, এটসেট্রা এটসেট্রা, সেখানে দরিদ্র.com মিউজিকের সবচেয়ে বড় ক্ষতি করলো বাংলাদেশে। দরিদ্র ইউএসএ তে থাকে,
ইউরোপে সার্ভার দরিদ্র.com, অথচ আমরা যথাযথ জায়গায় বলবো আমরা কিন্তু 6 বছর থেকে স্ট্রাগল করছি এটা নিয়ে। যথাযথ জায়গায় চিঠি দিয়ে গিয়ে মিটিং করে আমরা থামাতে পারিনি কেন? এই জায়গাটাই আমাদের ব্যর্থতা, এবং যে আমরা টেলিকমের যথাযথ জায়গায় গিয়ে বলে কমপ্লেন করে লিখিত দিয়ে আশ্বাস নিয়ে আসার পরেও একটা সাইট বন্ধ করতে পারিনি। আমার মনে হয় যে আমরা একটু ব্যারিস্টার তানজিবুল আলমের কাছে যেতে চাই যে আসলে কপিরাইট সংরক্ষণ কতটা সম্ভব এবং এর জন্য আপনি কার উপরে আপনি দায়িত্বটা দিতে চান। তানজিব ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি, কারণ এটা আমাদের কাছে একটু ভালো করে শুনতে হবে। আমরা ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ব্যারিস্টার তানজিবুল আলম, আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম যে কপিরাইট সুরক্ষার বিষয়টি এবং যারা মানে তাদের সৃজনশীলতা থেকে বঞ্চিত হচ্ছে সেইটার ক্ষেত্রে কোনো আইনি সুরাহা নেওয়া যায় কিনা। আচ্ছা, আইনে কিন্তু যে কথাটা এর আগে বলছিলাম, আসলে শিল্পীরা একটু ভাবুক প্রকৃতির হয়, বৈষয়িক তেমন একটা হয় নাই। তো এটা পৃথিবীর সব দেশের এরকম ক্রিয়েটিভ লোকজনের একটু বাস্তববাদী অতটা হয় না, সেজন্য আইনের মধ্যে একটা মেকানিজম করে দেওয়া হয়েছে। আমরা যেটা এখন হামিম আপনাদেরকে জানালেন বিএলসিপি সোসাইটি যেটা হয়েছে, দ্যাট ইজ ওয়ান সাচ এক্সাম্পল। সেটা হচ্ছে যে শিল্পীদের পক্ষ থেকে এই যে সোসাইটিটা হবে, এই সোসাইটি যারা এই সোসাইটির যারা মেম্বার আছে তাদের প্রত্যেকের আপনার এরকম কপিরাইট কর্মের লাইসেন্সিং অথরিটি তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং তারাই ওই লাইসেন্সিং এর ফিটা কালেক্ট করার জন্য অথরাইজ পারসন। তখন এটা হচ্ছে একটা ডেডিকেটেড বডি। কারণ একজন শিল্পীর পক্ষে ধরেন 10টা এফএম রেডিওতে তার গান বাজতেছে, 50টা আপনার রেস্টুরেন্টে তার গান বাজতেছে, মনিটর করা সম্ভব। হ্যাঁ, এটা শিল্পীর পক্ষে মনিটর করা সম্ভব না। সেজন্য সব শিল্পী মিলে যখন একটা সংগঠন করবে, ওই সংগঠনটার দায়িত্ব হবে তার যারা মেম্বার আছে তাদের প্রত্যেকের গান কোথায় বাজানো হচ্ছে সেটার মনিটর করা। আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। ওয়াইপুর পক্ষ থেকে এরকম একটা সেমিনারে আমরা গিয়েছিলাম। তখন যখন যেদিন ওয়াইপু আমাদেরকে ডিনারে ডাকলো, দেখি ওই দিন ওইখানে ওই রেস্টুরেন্টে আপনার এলভিস প্রিসলির গান বাজতেছে। তখন জিজ্ঞেস করলো যে এলভিস প্রিসলির গান এই মাসে আপনারা কয়বার বাজাইছেন, সে রেকর্ড এনে দেখিয়ে দিল। তার মানে হচ্ছে যে আপনার ওই শিল্পীদের যে সংগঠন, সে প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম একটা ডিভাইস বসিয়ে দিয়েছে, কোন শিল্পীর কোন গান কতবার বিক্রি মানে আপনার বাজানো হয়েছে সেটা রেকর্ড এট দ্য এন্ড অফ দ্য মান্থ সে গিয়ে নেয় এবং সেই অনুযায়ী তার কাছ থেকে রয়্যালটি আদায় করে। এবং এই যে আপনার এলভিস প্রিসলি মারা গেছে কত বছর হয়ে গেছে, তার ফ্যামিলি কিন্তু এখনো আপনার লাইসেন্স। আমি মাঝখানে শুধু একটু প্রশ্ন করতে চাই, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন কিন্তু যে ধরনের গানই বাজানো হোক না কেন তাদের শিল্পীকে কোনো না কোনো ফরম্যাটে রয়্যালিটিটা তারা দেয়, কম হোক তারা দেয়। আমাদের যে বেসরকারি টেলিভিশনগুলি বা বেসরকারি রেডিওগুলি যে গানগুলি বাজাচ্ছে, তারা যে কোনো ধরনের রয়্যালিটি না দিয়ে বাজাতে পারছে, সেটি কিভাবে পারছে? সেটা কেউ দেখছে না। এটা ক্লিয়ার এক্সাম্পল অফ ভায়োলেশন অফ কপিরাইট। আমি একটা মজার আইরনিক একটা বিষয় বলি। যেদিন লাকি আখন্দ মারা গেলেন, প্রত্যেকটা রেডিও স্টেশন তার ব্যাপারে শোক প্রকাশ করেছে। শোক প্রকাশ করেছে কিভাবে? তার একটা গান রয়্যালটি ছাড়া বাজিয়ে। মানে আপনি শোক প্রকাশ করছেন, তার এত প্রশংসা করছেন, কিন্তু নৈতিকভাবে আপনার প্রত্যেকটা এফএম রেডিও স্টেশন এরকম আপনার একটা ক্রিমিনাল অফেন্স করে গেছে এবং অহরহ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এখন যে ওরা যে ইন্ডিয়ান গানগুলো বাজায়, হিন্দি গান বাজায়, ইংলিশ গান বাজায়, বাংলা গান তো বাজাচ্ছে, কাউকে কোনো রয়্যালটি দেয় না, কারো কোনো আপনার লাইসেন্সিং ফি দেয় না। কিন্তু এই গানটা বিক্রি করে কিন্তু আপনি এখন বিভিন্ন কয়েকটা এফএম রেডিও চ্যানেল আছে, তাদের বিজ্ঞাপনের রেট আপনাদের টেলিভিশনের চেয়েও বেশি, সাংঘাতিক। হ্যাঁ, কিন্তু তার মানে হচ্ছে কি, তারা গান বাজিয়ে ব্যবসা করে এক্সপ্লয়েট করছে, যেন কপিরাইট ভায়োলেট করে। এখন আপনি একটা প্রতিষ্ঠান, আপনি এটা কোন আইনের সুরাহা আছে কি? অ্যাবসলিউটলি আছে। সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা আপনার রেডিও স্টেশনের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে এবং কপিরাইট হচ্ছে একমাত্র আপনার আইন যেটা মানে ভায়োলেশনের জন্য বোথ সিভিল এবং ক্রিমিনাল দুটো মামলায় করা যায়। এখন আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে রেডিও চ্যানেলগুলোকে লাইসেন্সগুলো দেওয়া হলো, সরকারেরও তো দায়িত্ব ছিল বলা যে আপনারা কখনো কপিরাইট ভায়োলেট করে এমন কোনো প্রচার করবেন না। সরকার তো জানে যে সে একটা রেডিও স্টেশন চালাবে, তাহলে সরকারের প্রতিষ্ঠানগুলো তো এই যেটা বললেন আপনার টেলিভিশনে যদি একটা গান 5 টাকা হোক 10 টাকা হোক সে শিল্পীকে দেয়, এটা কারণটা হচ্ছে কি, কারণ সরকার যে আইনটা তো সরকারেরই করা, সরকার জেনে শুনে কিন্তু আইন ভায়োলেট করতে পারে না এবং ইনস্টিটিউশনালি এই ব্যবস্থাটা করা আছে যে আপনার যখনই আপনার গান আপনি বছরের শেষে, সেদিন আহমেদ ইমতিয়াজ বুলবুল বলছিলেন উনি এরকম 60 টাকা রয়্যালটি পেয়েছিলেন কারণ ওই ওনার গানটা বাজানো। কিন্তু উনি নিজেরও, ওনারও অভিযোগ ছিল যে সব কাটা জানালা খুলে দেওয়া হয় না, প্রতিদিন খবরের আগে বাজানো হয়, কিন্তু সেই অনুযায়ী যতবার নিয়মটা হচ্ছে যতবার ব্যবহার করবেন
লাইসেন্সিং ফি ততবারই আপনি ইনকার করবেন। তো বিশেষ যেটা আসছে সেটা হচ্ছে যে আপনি এনফোর্সমেন্টের কথা বলছেন, হ্যাঁ আমাদের মূল দুর্বলতা হচ্ছে যে এনফোর্সমেন্ট তো হয় না, কিন্তু আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা শিল্পীরা আছেন তারা মোটেই সংঘবদ্ধ না। এই যে আপনার বিএলসিপি যখন হয়েছে, এখন আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে এটাকে একটা ভালো সংগঠন হিসেবে যারা সদস্য হবে এটার, তাদের রাইটটা যেন প্রোটেকশনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। জাফর ভাই এই প্রসঙ্গে কোনো কিছু বলবেন? এই কথাটা আমি বলতে চাই যে আপনি আমার কাছে আসতে হবে, আপনি আপনাকে আগে নিজের রাইট এস্টাবলিশ করার জন্য এগিয়ে আসা দরকার। যেটা অবস্থা, আমি জাস্ট একটা কথা বলি, লাস্ট 5 মান্থস হলো আমি কপিরাইট রেজিস্ট্রার হিসেবে জয়েন করেছি, অনলি সিঙ্গেল একটা কমপ্লেন পেয়েছি, সেটাও খুব ইন্টারেস্টিং। ফরিদা পারভিন, বিখ্যাত, আমাদের বিখ্যাত আর্টিস্ট, উনি আমার সাথে একদিন টেলিফোনে আলাপ করলেন যে ওনার লালন গীতির বেশ কয়েকটা ক্যাসেট জনৈক এক ব্যক্তি 2003-তে এটার কপিরাইট রেজিস্ট্রেশন নিয়ে গেছে। আচ্ছা, আমি চেক করলাম, চেক করে দেখলাম সত্যিই তো, কিন্তু উনি জানেন না। পেপারস দেখলাম যে ফরিদা পারভিন ওনার সিগনেচার আছে। আমি আবার কথা বললাম, বলে এই সিগনেচারটা ফেক, এটা আমি দেইনি। এটার জন্য আমি এই যে নেক্সট 9 তারিখে একটা হিয়ারিং হবে, এবং হিয়ারিংয়ে হলে তখন এটার উপরে আমরা ব্যবস্থা নিতে পারবো। আর সেকেন্ডলি হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি আমাদের মাননীয় মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রীও এই কথাই বলেছেন যে আমরা আসলে এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার না, আমরা আসি না, আমরা কমপ্লেইন করি না। আপনি যদি কমপ্লেইন না করেন তাহলে এটার এগেইনস্টে কিভাবে অ্যাকশন নেওয়া সম্ভব? আপনাকে তো এগিয়ে আসতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে যে আমরা সুমোটো, যেটা ভাইও বললেন যে আমরা কিছু করি এন্ড কিছু করব, যে আমার আইনেরই মধ্যে ওই গ্যাপটা আছে। ওনাকে পাওয়ারটা দেওয়া হয়নি, আমাকে তো দেওয়া হয়নি। আমি সুমোটো গিয়ে যেতে পারবো না। জুরিসডিকশন যেটা হচ্ছে কমপ্লেনের উপর ভিত্তি করে হবে। ওটা কমপ্লেন, যদি কমপ্লেনের উপর ভিত্তি করে হয়, হামিদ ভাই আমাদের একটু বলবেন কি যে কমপ্লেন দিতে আপনাদের এত অনীহা কেন? আমার মনে হয় যে কমপ্লেইন দিতে আমাদের অভিমান বা কোনো অনীহা না। আমার মনে হয় এখানে ফর এক্সাম্পল একটি রেডিও চ্যানেলে আপনার গান বাজছে, আপনি কোনো ইয়ে পাচ্ছেন, আপনি তো কমপ্লেন করেন নাই। এখন কথা হচ্ছে যে আপনার যদি চারিদিকে আপনার পাইরেসি হয়, তো আপনাকে তো প্রায়োরিটাইজ করতে হবে যে প্রথম একটা করে আসবেন, কারণ আপনি তো একা শিল্পী। ইউ আর টকিং অ্যাবাউট বিগ অর্গানাইজেশনস। আমি কয়জনকে একসাথে হ্যান্ডেল করব না, আপনি ওটা আইডেন্টিফাই করতে হয়। ভাই আমি মাইক্রোসফটের উদাহরণ দিই। সো আমরা যেটা করেছি, আমরা কিন্তু বহুবার এই ধরনের আলোচনায় এই এফএম চ্যানেল এবং এই যে সিস্টেম যেটা বললেন, যে বেতারে অলরেডি আমাদের একটা সিস্টেম, গ্রেডেশন সিস্টেম, একটা পারিশ্রমিক সিস্টেম, সবকিছু ছিল, কিন্তু হঠাৎ করে এভরিথিং ইজ লাইক মানে সব ফ্রি। এখন কথা হচ্ছে যে আমরা এটা বলে এসছি, আমরা 6 বছর ধরে বলছি, আরো বলবো। আমরা হিয়ারিংও করেছি ওনার অফিসে, উনি ছিলেন না, অবভিয়াসলি দেয়ার ওয়াজ অ্যানাদার রেজিস্ট্রার এট দ্যাট টাইম, এবং সেই হিয়ারিংয়ে আবার রেজাল্টও হয়েছে। এবং এই যে নকল সইয়ের কথা বললেন, এই সইয়েরও একটা হিয়ারিং হয়েছে এবং দেখা গেছে এটা সম্পূর্ণ জালিয়াতি। তো আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন সমস্যা, এখন গান করব, স্টুডিওতে রেকর্ডিং করব, নাকি এগুলি করে সৃজনশীল একটা কাজ করব, নাকি এগুলোকে চেস করব? ওসমান ভাই, আমরা জানি যে 2010 সালে মেধাস্বত্ব কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন হুমায়ুন আহমেদ, যে তার যে নাটকের চরিত্রগুলি ব্যবহার করে এই সময় সেই সব মানুষরা এটি ধারাবাহিক নাটক করা হয়েছিল, তিনি বলেছিলেন যে তার অনুমতি না নেই এটি করা হয়েছে। এটা তো যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনি কি সাজেস্ট করেন যে এই আইনের সীমাবদ্ধতা সত্ত্বেও কিভাবে আরো অ্যাক্টিভ, ইফেক্টিভ? আমি মনে করি যে আইনের সীমাবদ্ধতা যেমন রয়েছে, আইনকে প্রয়োগ করার আমাদের সুযোগ রয়েছে। সেই জন্য আমাদের ব্যারিস্টার সাহেব যেটা বললেন, আমাদের কপিরাইট রেজিস্ট্রার সাহেব যে কথা বললেন, যে তাদের কাছে যেতে হবে। তবে এই যাওয়ার সময় তো দেখা যায় যে আমরা যখন আইনের কাছে যাই, সে আইনের প্রয়োগটা হতে হতে এত সময় নেয়, সেটা কিন্তু খুবই মানে বিরক্তিকর, এবং এটার পিছনে লেগে থাকা একজন প্রকাশক, একজন লেখকের জন্য এটা খুবই, একজন শিল্পীর ক্ষেত্রে এটা খুবই দুঃখজনক হয়ে যায়। তো আমরা কপিরাইট অফিসের যেই উদাহরণ আমি আগে দিয়েছি, যে যখনই অভিযোগ করা হয়েছে যে অমুক জায়গায় বই পাইরেসি বা পাইরেট বই পাওয়া গেছে, সেই কাজটা কিন্তু করা হয়েছে। কিন্তু তারপরে আমি বলবো যে এই বিষয়টা নিয়ে, এই যে একটি অফিস
কপিরাইট অফিস আমার মনে হয় যে আমাদের সমস্ত প্রকাশকরাও যেমন জানে না, এমন ক্ষেত্রে তার মানে আপনি আরো সচেতনতার দরকার, আরো সচেতনতার মানে দরকার। এটা নিয়ে আর একটু ডাকডোল পিটাইতে হবে এবং কপিরাইট অফিস যে একটা অস্তিত্ব রয়েছে এটাকে সেটি- আরো বেশি জনসমক্ষে তুলে ধরতে হবে। সেটি আরো বেশি- আমরা পাবলিশার্স কপিরাইট সোসাইটি নামে একটা সোসাইটি করার জন্য আমরা অলরেডি জনাব জমা ওসমান গনি, দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব জাফর আল চৌধুরী, ধন্যবাদ জনাব হামিদ আহমেদ এবং বেরিস্টার তানজিবুল আলম। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।